মামলা দিয়ে বছরের পর বছর অসুস্থ একজন মানুষকে, একজন প্রবীণ রাজনীতিবিদকে আপনারা জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছেন। শুধু জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম নয়, বিএনপির অসংখ্য মানুষ রয়েছে যারা নিরপরাধ, তাদেরকে কিন্তু আজকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আমি এটাই বলতে চাই যে তাদেরকে শুধু আগামীকাল হয়তো এটিএম আজহারুল ভাইয়ের একটা সুসংবাদ আসতে পারে, কিন্তু আমি এটা বলবো না। আমি অলরেডি একটা প্রোগ্রামে বলে আসছি যে আজহারুল ইসলামকে মুক্তির লিঙ্গে তো মুক্তি নয়, আজহারুল ইসলাম ভাইয়ের মতো যতজন জাতীয় নেতাদের মানহানি করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এর সাথে অভিযুক্ত যারা রয়েছে, আইনজীবী বলেন, বিচারক বলেন, প্রত্যেক বিচারকের বিরুদ্ধে এবং আইনজীবীর বিরুদ্ধে, শেখ হাসিনা তো আসি এখানে, তাদের বিরুদ্ধে অন্তত 2 বিলিয়ন পাউন্ডের মামলা করা হোক। এটা একমাত্র মনে হয় সম্ভবত খুব বেশি, আমি মনে হয় বিশ্বের মধ্যে প্রথম আমি বলছি মনে হয় মানহানি মামলা করার জন্য। আপনারা জানেন এটিএম আজহারুল ইসলামের যে লয়ার অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, আমি আজকে মেসেজটা আমার পৌঁছাবো ইনশাল্লাহ, এবং আমি কেটিভির মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে অভিযুক্ত যারা রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে অন্তত 2 বিলিয়ন টাকার মানহানি মামলা করা দরকার। কারণ এরা আমাদের জাতীয় সন্তান হারা করেছে, স্ত্রীকে তারা স্বামী হারা করেছে, এদের একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। আইনি প্রসেসের মাধ্যমে এই কালপ্রিটকে কিন্তু আমাদের সামনে নিয়ে আসা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা জিনিস বলতে চাই। আপনারা বলছেন, জহির ভাই অনেকটা প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কার আসলে দরকার কিনা। আমরা অবশ্যই মনে করি আমাদের সংস্কার দরকার, কিন্তু আপনাদেরকে এটা একেবারে পরিষ্কার নলেজে রাখতে হবে। সংস্কার হচ্ছে দেয়ার আর 2 টাইপস অফ কনস্ট্রাকশন, তাই না? দুইটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে কি মৌলিক সংস্কার, প্রাইমারি সংস্কার, আর একটা হচ্ছে কি আপনার সরি বলেন বা আরো যে কোনো শক্তি যদি ইউনুস ছাড়া বর্তমানে চলে আসে টক্কর করে কিন্তু ফেলে দেবে, এটা একবারে সত্য। সুতরাং এই মানুষটাকে আমাদেরকে একটা রিজনেবল টাইম দিতে হবে। এই টাইমটা হচ্ছে লজিক্যাল এবং রিজনেবল টাইম দিতে হবে। তার মানে এই নয় যে পার্মানেন্ট সরকার ওনাকে আমরা বানিয়ে দিচ্ছি, এরকম না। এটা রিজনেবল টাইমের পরে কিন্তু ডক্টর ইউনুসকে আমরা আহ্বান জানাবো, আপনি চলে যান নির্বাচনের মাধ্যমে। যে নির্বাচনের জন্য 2000 মানুষ জলে আন্দোলন নিহত হলো, সেই নির্বাচনের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে আপনি জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে, একটা গণতন্ত্র উপহার দিয়ে আপনি চলে যান। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলবো, যেহেতু সংস্কারের কথা প্রায় 2 কোটি মানুষ, কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, আমাদের 12% এভিডেন্সের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশকে চালাই, কিন্তু আমাদের কোনো ভয়েস নেই। আমরা যখন বাংলাদেশে যাই তখন বলেও বিদেশিরা চলে আসছে, অসুবিধা নেই, আমাদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, মালদ্বীপের প্রবাসীরা ভোটাধিকার পায়, মিয়ানমারের ভোটাধিকার পায় লোকেরা, ইন্ডিয়ার লোকেরা কিন্তু ভোটাধিকার পায়। আমাদেরকে বর্তমানে ভোটাধিকার না দেওয়ার অন্যতম কারণ কি? যেখানে আমরা অর্থনৈতিক শক্তিকে আমরা চালাই, সেখানে ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো মানে আমরা বুঝি না। সুতরাং সংস্কার হতে গেলে আগে প্রবাসীদের ভোটাধিকার দিয়ে কিন্তু সংস্কার হতে হবে। এই সরকারের যেমন ব্যর্থতা আছে, তেমন কিছু সফলতাও আছে। আমরা চাই আমাদের যে প্রাণের দাবি, প্রথম হচ্ছে ভোটাধিকার। আমাদের যে ভোটাধিকারটা, এটা নিশ্চিত করতে হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কারের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে আগামীতে যেন এসে সংবিধানকে ক্ষতবিক্ষত করতে না পারে। এই 2টা জিনিস, মৌলিক জিনিস যদি আমরা সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে যদি এই সরকার বিদায় নিতে পারে, তাহলে আমরা বলবো যে এই সরকার সার্থক। বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে সবসময় কথা বলে জাস্টিস ফর ভিকটিম। বাংলাদেশের সকল বিষয় নিয়ে সবসময় কথা বলেন মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিম ইউকে থেকে। আজকেও জাস্টিস ফর ভিকটিমের একটি গোল টেবিল বৈঠকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে মিডিয়া পার্টনার হিসাবে। এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, আরও অনেকে অন দ্য ওয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটি শুরু হবে লন্ডনের একটি প্রসিদ্ধ হলের মধ্যে। আপনারা সবাই কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন। পরিস্থিতি এগুলা সুন্দর করে রাখি আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। ক্ষমতা নেওয়ার দৃশ্যমান সংস্কার তোমরা দেখতেছি, তাহলে কি তাদের সম্ভব সংস্কার করা? রানিং চলে 1 ইয়ারের ভিতরে বসে একটা সংস্কার আমরা চাই, সুন্দর একটা সংস্কার করিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দ্বারা অব্যাহততা। ওয়াকারুজ্জামান এটা বর্তমানে বাংলাদেশ সরকার এটা সহযোগিতা করে না অন্য কোনো ষড়যন্ত্র? তো আওয়ামী লীগের অলমোস্ট একটা মানে ভালো পজিশনে এখন ব্যক্তি আসলা, তো আমার কাছে মনে হয় তাই অবশ্যই কোনো ধরনের ষড়যন্ত্রতা আছে। সরি, সিদ্ধারা নির্বাচিত, কিন্তু তাকে বাংলাদেশের সবাই চেয়েছিল সরানোর জন্য, কিন্তু একমাত্র বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি চায় নাই। এর পিছনে আপনি কি মনে করতে পারেন, কি ভালো
ভাই যে প্রশ্ন করছেন এখন তো বর্তমান চুপ নাই, আর বিএনপি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বিএনপি 5 আগস্ট পর কি তারা একটা চাঁদাবাজি মেনটেন করতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে গতকালকে পরশুদিন পাইন ইউনিভার্সিটি স্টুডেন্টরা মারছে। মাত্র বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি তারা চাইছে না সরকারকে আরো সময় দেওয়ার জন্য এই ডিসিশনকে সঠিক সকল মানুষের মৌলিক অধিকার এবং তার ভোট নিশ্চিতের একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি করতে হবে। মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো ধরনের সংস্কার কোনো কিছু আমরা দেখতে পাই না। প্রথম যে 6টা সংস্কার কমিশন ছিল তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং তাদের সমন্বয়ে একটি ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। সেই ঐক্যমত্য কমিশন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরু করেছে ইতিমধ্যে। সম্প্রতি গতকাল এবং আজকে সিলেটে আমাদের বন্ধুরে বিভিন্ন খুন হত্যা লাস্ট স্টার্টে আমাদের গ্রাম পড়ছে বিশ্বনাথে আমাদের গ্রামে একটা বাইক সাইকেল দিয়ে ডেলিভারি দিয়ে ব্যাগ টেগুলো বিক্রি করে, তখন দেখা যাচ্ছে যে সে সন্ধ্যার সময় বাইক নিয়ে গেছে দোকানে মাল দিতে, তাৎক্ষণিক তাকে সেই জায়গায় একটু দোকানের পিছিয়ে নিয়ে তাকে জায়গা হত্যা করেছে। 5 মিনিটের ভিতরে সে জায়গা মারা গেছে। তখন সে কিছু বলতে পারেনি, দেখে তাকে মারছে, কেন মারছে কিছু বলতে পারে ক্ষমতা থেকে সরিয়েছিলেন। সেই আশা কি আপনাদের পূরণ হয়েছে? ইউকে কর্তৃক আয়োজিত আছে গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল ডিসকাশনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য মানবাধিকার কর্মী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রত্যাশা নিয়ে তো মানুষ থাকে, প্রত্যাশার জায়গা থেকে আমরা আন্দোলন করছি এবং সবসময় আমাদের আন্দোলন অবশ্যই অব্যাহত থাকবে যে কোনো ইনজাস্টিসের বিরুদ্ধে। তবে গত 16 বছর যেটা অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি বাংলাদেশে প্রতিনিয়ত হয়েছে, এটা একজন হিউম্যান অ্যাক্টিভিস্ট হিসেবে এবং একজন মানুষ হিসেবে আসলে একটি দেশ পরিচালনার ক্ষেত্রে সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে তা হচ্ছে সেনাবাহিনী। এখন আমাদের যে সেনাবাহিনী তা তো হচ্ছে আমাদের যে ফ্যাসিস্ট সরকার তার তৈরি, তো আমরা তার কাছ থেকে কি আশা করতে পারি? এই সেনাবাহিনীর কাছ থেকে তো আমরা আমাদের দেশের নিরাপত্তা আশা করতে পারি। নিয়োগপ্রাপ্ত আর চম্পু শিলমারা আওয়ামী লীগ, তাহলে আমরা চম্পুর কাছ থেকে কি আশা করতে পারি? আইন শৃঙ্খলা এগুলা কি নিয়ন্ত্রণে আছে না নিয়ন্ত্রণ ভাই? একটা কথাই বলবো, বর্তমানে যে এই পরিস্থিতি এটা মানে একদম ঠিক নেই আইন শৃঙ্খলা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্তমান যে ডক্টর ইউনূস এই সরকার মূলত ফার্স্টে আন্দোলন পরেও চাইছে সেনাবাহিনী ক্ষমতা নিত। এই জায়গায় আমরা যারা আছি সবাই চাইছি না, আমরা সেনাবাহিনী চাই না, আমরা চাই আমরা জনগণের একজন সরকার। এই জায়গায় আমরা কেউ দায়িত্ব নিতে চাইছি না। ওই জায়গায় আমরা সবে ফোন করি নিয়ে স্থানীয় যারা আছে এরা ফোন করে নিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে বসাইছে। আমরা বলতেছি যে নির্বাচনের প্রয়োজনে উন্নয়নের মহাসড়কে আমরা আছি। শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে। তাহলে বিনা নির্বাচনে ডক্টর মোহন ক্ষমতায় রাখা আমাদের দাবি আর আওয়ামী লীগের মধ্যে সমান করে। আমাদের যে জুলাইয়ের আন্দোলনে যে ছাত্র ভাইরা, নিরীহ মানুষ, মা বোন শিশু সহ কাউকে রাখে না, ছাড় দেয় না, ওদের নাম আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তার কাছে আমার আকুল আবেদন থাকবে। আমাদের এই বৈঠক থেকেও আকুল আবেদন জানাচ্ছি যে উনি যাতে এই ফ্যাসিস্টের কোনো আগাছা বাংলাদেশে থাকছে। তার রিজন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 8 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতেছেন যে বিগত 8 মাসের মধ্যে এখানে একটা ছোট্ট একটা বাচ্চা আসিয়াকে দর্শন করা হয়েছে। যে দর্শনের বিচার করতে পারে না এই ডক্টর ইউনূস সাহেব, প্রকাশ্যে এই দর্শকদের বিচার করতে পারে না, সেখানে ওদেরকে আর সময় দিয়ে হবে না। এবং তরুণদের পক্ষেই সম্ভব কিন্তু বাংলাদেশের যে কোনো পরিবর্তন করা। আমরা যেটা দেখেছি 5 আগস্টে যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবটা কিন্তু তরুণদের হাতে দিয়েই মূলত সংগ্রামের পরিসমাপ্তিটা ঘটেছে কিন্তু তরুণদের হাতে। আর এই তরুণদের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে 5 আগস্টে বিপ্লব হয়েছে। আমরা দেখতে থাকি যে এনসিপি, আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন কার্যক্রমগুলো করছে যেগুলো প্রশংসনীয় কাজ, যেমন প্রশাসনকে একটা বাইন্ডিং এর মধ্যে নিয়ে আসার জন্য তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে এবং হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে যত তাদের সদস্যরা রয়েছে সবাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উন্নয়নের জন্য, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং একটা ট্রান্সপারেন্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা বক্তব্য দিচ্ছে। হাত থেকে নিয়োগপ্রাপ্ত এবং তিনি শেখ হাসিনার সরাসরি আত্মীয়, তো এখন ওনার কিছু নীরবতা আছে যেইগুলা মানুষ যে সময় একটু মানে চাপের মধ্যে পড়ে
তখন মানে অটোমেটিক্যালি সে ইচ্ছার বিরুদ্ধে হলেও তার নিজেকে রক্ষা করার জন্য, নিজের চেয়ারকে রক্ষা করার জন্য তখন কিন্তু সে অনেক কিছু মানে ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু সেটা সে মেনে নিতে বাধ্য। পূর্ণতার দিকে নিয়ে যেতে পারতেছি না, কারণ হচ্ছে প্রশাসন এবং আমাদের যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কিছু অসহযোগিতাপূর্ণ কার্যক্রমের জন্য। আপনারা জানেন ইতিমধ্যে জিনিসগুলো ভাইরাল হয়ে গেছে। আমাদের আইন উপদেষ্টা এবং আমাদের সেনাবাহিনী প্রধান এবং আমাদের বর্তমান প্রশাসনের উচ্চস্তরীয় কিছু কর্মকর্তা সহ ইভেন আমরা শুনতে পেয়েছি পররাষ্ট্র সচিব সহ যারা আছেন তারা ইতিমধ্যেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে বাংলাদেশে কোনো রকম শান্তিতে আসুক এবং সাথে আমি চাচ্ছি যে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং যে আছে বাংলাদেশের এখন বর্তমানে যে সবাই যে অশান্তির মাঝে আছে, যে আমরা একসাথে ছিলাম, এখনই আমরা একসাথে থাকতে হবে, না হলে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা আমরা রক্ষা করতে পারবো না। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সবাই বলে সংস্কার, কিন্তু এই সংস্কার কতটুকু হবে এই সরকার, বর্তমান সরকারও ক্লিয়ার করে কিন্তু বলতেছে না। বলতেছে বা সংস্কার সংস্কার সংস্কার, কিন্তু কতটুকু সংস্কার করব? সংস্কার একটা লম্বা একটা প্রক্রিয়া দিয়ে মনে আমাদের প্রয়োজন এবং আমাদের এই জনগণ এটাও বুঝতে চায়। এবং এই যে আমরা যে গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা যাদেরকে যে জেনারেশন আমরা বলতাম যে আমরা তো এদেরকে খেলার মাঠে দেখি না, আমরা দেখি না এদেরকে, বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, কিন্তু এই দুই ক্ষেত্রে আমি দেখছি বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশের মানুষ, আপনারা, আমি কোনো সরকারের দালালি করতেছি না, কারো পক্ষ বলতেছি না, শেখ হাসিনার বাংলাদেশে অনেক অবদান আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভালোটা স্মরণ করে না, বাংলাদেশের মানুষ ব্যর্থ থাকে সব কর্মটা। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে এবং আমাদের যারা বিশেষ করে এখানে 30-35 বছর বয়স হয়ে গেছে বাংলাদেশে, এরা এখনো পর্যন্ত ইলেকশন ভোট দিতে পারেনি এবং এটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার